এসএসসি জিডিতে প্রথম দিনের প্রথম শিফট সহ বাকি শিফটগুলোতে প্রশ্ন কেমন এসেছে তার কতগুলি প্রশ্ন আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এবং সেটি ব্যাখ্যা সহ তার উত্তর সহ আলোচনা করব। তাই আজকের ভিডিওতে বিশেষ গুরুত্বপূর্ণ কাদের জন্য, যারা এসএসসি জিডি দিচ্ছ বা যে ভবিষ্যতে দেবে তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। অবশ্যই তুমি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করো। তোমাদের ভালোবাসা পেলে আমাদের ভিডিও করতে ভালো লাগবে এবং তোমাদেরকে পরবর্তীকালে আরও ভালো কিছু বোঝানোর ইচ্ছা থাকবে। তোমরা যারা একটি ভালো আবাসিক কোচিং সেন্টার খুঁজছো, ইয়েস, যেখানে থাকা খাওয়া পড়াশোনা ফ্রিতে করানো হয়, তোমাদেরকে বলবো চলে আসতে পারো আমাদের আইকে স্টাডি ফোর্স একাডেমিতে, যেটি নদিয়া জেলার করিমপুর অবস্থিত। দীর্ঘ কয়েক বছর ধরে আমরা স্পেশালভাবে তোমাদেরকে সকালবেলায় মুড়ি ঘুগনি, দুপুরবেলায় ডিম মাছ মাংস ভাত এবং রাত্রিবেলায় নিরামিষ ভাত দিয়ে খাবার দেওয়া হয়। সঙ্গে ডিজিটাল ক্লাসরুম প্রোভাইড করা হয়। আমাদের অফিস বিল্ডিংয়ে তুমি আসতে পারো। তুমি যদি মনে করো একটি রুমে একজন থাকবে, পশ্চিমবঙ্গের একমাত্র সেন্টার যেখানে একটি রুমে একজন থাকার অর্থাৎ সিঙ্গেল বেড, একটি রুমে দুজন থাকার অর্থাৎ ডাবল বেড, একটি রুমে চারজন থাকার অর্থাৎ 4 বেডের বলে সিস্টেম রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ আমাদের হোস্টেল বিল্ডিং, আমাদের 3খানা হোস্টেল বিল্ডিংয়ের মধ্যে একটি হোস্টেল বিল্ডিংয়ের কিছু ছবি তোমাদের সামনে উঠে গেছে এবং পাশেই মাঠ আছে। আমাদের অফিসে এসে তুমি কথা বলতে পারো, তুমি কিসের জন্য পড়াশোনা করতে পারো বা আপনার ছেলে মেয়েকে আমাদের হোস্টেলে বা কোচিংয়ে কী কী জন্য আপনি পাঠাতে পারেন। পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ, আরপিএফ, রেল পুলিশ, রেলের গ্রুপ ডি এবং এসএসসি স্পেশালভাবে পড়ানোর জন্য অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। তো চলুন কথা না বাড়িয়ে জানা যাক যে এসএসসিতে প্রথম দিনের শিফটে ঠিক কেমন ধরনের প্রশ্ন এসেছিল। তার প্রথম প্রশ্নটি আপনারা দেখতে পাচ্ছেন। প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়? প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয় সেই বিষয়ে আপনাদের এখানে প্রশ্ন এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন নিউ দিল্লিতে, কলকাতা, চেন্নাই, মুম্বাই। তো চলুন এই সম্বন্ধে, প্রথম এশিয়ান গেমস সম্বন্ধে কিছু ইনফরমেশন আপনার জানা দরকার। কি জানা দরকার? প্রথম এশিয়ান গেমস 1951 সালে ভারতের নয়া দিল্লিতে অনুষ্ঠিত হয়। তাহলে নয়া দিল্লিতে প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়। এটি এশিয়ার নামেও পরিচিত, এটি এশিয়ার নামে পরিচিত। প্রথম এশিয়ান গেমসের বিখ্যাত হচ্ছে এটি একটি বহু ক্রীড়া ইভেন্ট। এটি এশিয়ার বিভিন্ন দেশের ক্রীড়াবিদদের মধ্যে অনুষ্ঠিত হয়। এটি প্রতি 4 বছর অন্তর অনুষ্ঠিত হয়। এশিয়ান গেমস ফেডারেশন এসিএফ এই গেমস নিয়ন্ত্রণ করে। প্রথম এশিয়ান গেমসের মূল মন্ত্র ছিল খেলার চেতনা, খেলা খেলো, খেলার চেতনায় খেলা খেলো। তো এই ছিল এশিয়ান গেমসের মোটো বা মূল মন্ত্র। তো তোমরা দেখতে পাচ্ছ, আমরা পরবর্তী প্রশ্ন যা জেনে নেব। অশোকের শিলালিপি, ইতিহাস থেকে প্রশ্ন। অশোকের শিলালিপি লেখা হয় কোন ভাষায়? এটা অনেকেই জানো, অনেকেই হয়তো বুঝতে পেরেছো যে অশোকের শিলালিপিতে কোন ভাষায় লেখা হয়েছিল। চলো কিছু ইনফরমেশন আমরা জেনে নেব এই বিষয়ে। অশোকের অধিকাংশ শিলালিপি প্রাকৃত ভাষায় লেখা হয়। ভালো করে দেখো, অশোকের অধিকাংশ শিলালিপি প্রাকৃত ভাষায় এবং ব্রাহ্মী লিপিতে লেখা হয়। অশোকের শিলালিপিতে প্রধান শিলালিপি, ক্ষুদ্র শিলালিপি এবং স্তম্ভলিপি রয়েছে। সবচেয়ে বেশি ব্যবহৃত লিপি ছিল ব্রাহ্মী লিপি। আধুনিক পাকিস্তানে প্রাপ্ত শিলালিপিতে খরচটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। আফগানিস্তানে পাওয়া শিলালিপিতে গ্রিক এবং আরমাইক ব্যবহার করা হয়েছে। উদাহরণস্বরূপ বলা যায় কান্দাহারে পাওয়া দ্বিভাষিক গ্রিক আরামাইক শিলালিপি। ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক এবং ঐতিহাসিক জেমস প্রিন্সেস এই আদেশগুলি পাঠোদ্ধার করেছিলেন। তো তোমরা দেখতে পাচ্ছ, তাহলে প্রাকৃত যেটা রাইট আনসার, অশোকের শিলালিপি প্রাকৃত ভাষায় নিয়োগ করা হয় এবং অন্যান্য শিলালিপি সম্বন্ধে ইনফরমেশন এখানে তোমাদের সামনে তুলে ধরেছি। চলো পরবর্তী প্রশ্ন। বৈদ্যুতিক চৌম্বক প্রবাহ কে আবিষ্কার করেন? প্রথমত বলি, আমরা এখানে জিকে, ম্যাথ, হিন্দি সমস্ত বিষয়ের প্রশ্ন নেবার চেষ্টা করেছি বা কেমন হয়েছে তাদের সঙ্গে আলোচনা করেছি। সেই বিষয়গুলি তোমাদেরকে আমরা কিন্তু খুব সুন্দরভাবে বলবো, ঠিক আছে না? বৈদ্যুতিক চৌম্বক প্রবাহ কে আবিষ্কার করেন? বৈদ্যুতিক প্রবাহের চৌম্বকীয় প্রভাব আবিষ্কার করেন ড্যানিশ পদার্থবিদ হ্যান্স ক্রিশ্চিয়ান ওরেস্টেড 1820 সালে আবিষ্কার করেন। বৈদ্যুতিক প্রবাহের চৌম্বকীয় প্রভাব সম্পর্কে ওরস্টেডের পরীক্ষা ছিল, সেই ওরস্টেড কিন্তু এটা আবিষ্কার করেন। কেমন ছিল প্রশ্নগুলি? প্রথমত তোমরা যদি জানতে চাও যে প্রশ্নের মডারেট কেমন ছিল, আচ্ছা তার আগে আরো কিছু প্রশ্ন দেখে নিই। সংবিধানের তৃতীয় খণ্ডে কি বলা হয়েছে? সংবিধানের তৃতীয় খণ্ডে অবভিয়াসলি মৌলিক অধিকার সম্বন্ধে বলা হয়েছে। ভারতের সংবিধানের তৃতীয় খণ্ডে অনুচ্ছেদ 12 থেকে 35 অন্তর্ভুক্ত ভারতের
মৌলিক অধিকারগুলি নাগরিক স্বাধীনতার গ্যারান্টি দেয়, অর্থাৎ মৌলিক অধিকার সম্বন্ধে বলা হয়েছে। যদি বলো যে স্যার এসএসসি জিডিতে যে পরীক্ষা হলো, যে ফার্স্ট ডেতে যে পরীক্ষা হলো, তার পরীক্ষার যদি আমি বলি ম্যাথ যদি প্রথম আলোচনা করি কেমন হয়েছিল। প্রথমত বলি যে সব থেকে ইজি পার্ট ছিল জিআই, এবং এই জিআই অনেকেই 20 নম্বর পেয়েছে। ম্যাথে কিছুটা সোজা হলেও দু একটা মডারেট প্রশ্ন গেছে, তো অনেকেই মনে করো 15 থেকে 18টি প্রশ্ন অ্যাটেন্ড করেছে। হিন্দিতে তেমন কোনো কঠিন কিছু ছিল না, একেবারে সোজা প্রশ্ন ছিল। কেমন প্রশ্ন ছিল আমি আলোচনা করছি। তো হিন্দিতেও মোটামুটি অনেকেই কিন্তু 17 থেকে 19টা প্রশ্ন পেরেছে। অন্যদিকে জিকে একটু মডারেট ছিল, মানে একটু বলতে পারো একটু মিডিয়াম টু হার্ড লেভেলে ছিল। সেই ক্ষেত্রে জিকে অনেকেই কিন্তু 12 থেকে 15টা পেরেছে। তো বুঝতেই পারছো কম্পিটিশন কেমন হতে চলেছে। যদি বলো স্যার ম্যাথে কেমন প্রশ্ন হয়েছে, আমরা যে খোঁজ নিয়েছি যদি সেই ডিপার্টমেন্টে দেখাও ম্যাথের যে বিষয়গুলো আমরা লক্ষ্য করেছি। প্রথমত বলি ম্যাথ পাটিগণিত থেকে সব থেকে বেশি ফলো করা হয়েছে বর্তমান প্রথম দিনে প্রশ্নে, পাটিগণিত থেকে বেশি ফলো করা হয়েছে। দেখো যেমন আমরা বলতে পারি কম্পাউন্ড ইন্টারেস্ট, অর্থাৎ জটিল সুদ থেকে 2টি প্রশ্ন গেছে, সরল সুদ থেকে 1টি প্রশ্ন গেছে, ঠিক আছে। তারপরে তোমার গড় থেকে 2টি প্রশ্ন গেছে, এলসিএম লসাগু গসাগু থেকেও 2টি প্রশ্ন গেছে। তারপরে রেশিও প্রপোর্শন অর্থাৎ অনুপাত সমানুপাত এখান থেকেও 2টি প্রশ্ন গেছে। বাকিগুলো থেকে ট্রেনের দূরত্ব থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে একটি করে প্রশ্ন গেছে, এবং পাটিগণিত সব থেকে প্রশ্ন গেছে। তারপরে পরিমিতি থেকে প্রশ্ন গেছে, যেমন গোলক থেকে প্রশ্ন হয়েছে, এবং বাকি কয়েকটা 1-2টি প্রশ্ন বীজগণিত থেকে প্রশ্ন হয়েছে। এবার সেই ধরনের প্রশ্নগুলি কেমন গেছে, ছাত্ররা আমাদের কাছে বিভিন্ন রকম ছাত্ররা পরীক্ষা দিয়েছে, তারা কিন্তু বলেছে অনেকেই ভালো স্কোর করবে, অনেকেই কিন্তু মানে 60টা প্রশ্ন, অনেকে যতগুলো দেখা আছে যে 56 থেকে 65টি প্রশ্ন খুব ইজিলি আনসার দিয়ে চলে গেছে। তার মানে বুঝতে পারছো যে কম্পিটিশন কোন লেভেলে পৌঁছাচ্ছে তোমরা বোঝাতে চাইছো। এবার তোমরা বলবে স্যার হিন্দি কেমন গেছে। দেখো হিন্দিতে যদি বলি, হিন্দি আমরা যা জানতে পারলাম, হিন্দিতে একেবারে কমন প্রশ্ন গেছে। যেমন ধরে নাও হিন্দিতে যে বিলাম শব্দ এসছে, হিন্দিতে বর্তনী গেছে, হিন্দিতে মুহাব রেখেছে, হিন্দিতে একেবারে কমন এক কথা প্রকাশ শিখেছে, হিন্দিতে গদ্যাংশ শিখেছে। গদ্যাংশ সবার আসেনি, কিছু কিছু জিনিসের এঁকেছে গদ্যাংশ, তো গদ্যাংশ এঁকেছে, এবং খুবই ইজি পার্টগুলো এঁকেছে, যেগুলো আমরা বারবার তোমাদেরকে করিয়েছি, সেই পার্টগুলো কিন্তু একেবারে কমন এঁকেছে। আমরা দেখাবো, প্রশ্ন দেখলে তোমরা বুঝতে পারবে। জিআই যদি বলো, জিআই একেবারে কি বলবো, জিআই কোন সিলেবাসই একেবারে ভার্বাল নন ভার্বাল মিশিয়ে একেবারে ইজি গেছে, কঠিনের দিকে যায়নি। শুধুমাত্র জিকে গুলো একটু মডারেট হয়েছে বা পুরাতন হয়েছে, সেই 3টে পার্ট কিন্তু দারুণ হয়েছে। আমরা আমাদের ছাত্রকে বারবার কিন্তু যেগুলো করেছি একেবারে কমন চলে গেছে। তো আমাদের ছাত্ররা খুব ভালো পরীক্ষা দিয়েছে, আমরা শুনলাম অনেকেই 60+ নম্বর বেশিরভাগ ছেলে দিয়েছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো দেখো যে একটা প্রশ্ন দেখতে পাচ্ছ, এটা সরল সুদের এই ধরনের প্রশ্ন গেছে যে বার্ষিক 12% সুদের হারে 13 মাসের সরল সুদ কত। একেবারে সোজা অঙ্ক, এর থেকে সোজা অঙ্ক আর হয় না। তো আমরা যদি অঙ্কটা করি, তোমাদের সবাই জানো যে আই সমান PRT/100, একেবারে নর্মাল বিষয়। এখানে বলেছে সরল সুদ আইটা বের করতে হবে, পিটা কত, আসল 6,700 টাকা, 6,700 টাকা আসল। আচ্ছা রেটটা কত, 12%। আচ্ছা টিটা দেখো 13 মাস, 13 মাস মানে 13/12 বছর, 13/12 বছর, অতএব 13টা উপরে আর 12টা নিচে বাই 100। তাহলে এবার জাস্ট কাটাকুটি করলেই হয়ে যাবে। তাহলে আমরা কাটাকুটি করলাম, একেবারে ঠিক, ব্যাস এইটা গুণ করতে হবে। হ্যাঁ, 7 × 91, হাত থেকে 9, 6 × 78, 78 আর 9 এই যে 700, 871 টাকা। তাহলে দেখতে পাচ্ছ যে আমাদের আনসার হয়ে গেল 871 টাকা। অপশন এ ইজ দ্য রাইট আনসার।
তুমি একদম নিশ্চিত থাকো, তুমি সরল সুদ এবং জটিল সুদ খুব ভালো করে করো, তোমার শিফট আসবে 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 একেবারে গ্যারান্টি সহকারে। আমরা এই ধরনের অঙ্ক প্রচুর পরিমাণে করিয়েছি, তোমরা যারা পেয়েছো আমাকে জানাবে কেমন, কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্টে জানবে, তোমরা যারা প্রশ্ন পরীক্ষা দিয়ে আসলে আর কি প্রশ্ন হয়েছে বা তোমার এই শিফটে এই প্রশ্নটা হয়েছিল কিনা আমাকে জানাবে। চলো দেখো এবার কি বলেছে, একটা জটিল সুদ থেকে একটা প্রশ্ন আমরা পেয়েছি, খোঁজ পেয়েছি, সেই প্রশ্ন বললাম। জটিল সুদ থেকে দুটো প্রশ্ন দিয়েছে এবং একটা ক্যালকুলেটিভ, অঙ্কগুলি একটু ক্যালকুলেটিভ সময় সাপেক্ষ দিয়েছে, অঙ্কগুলি করতে একটু সময় লাগছে। হ্যাঁ, সেই অঙ্কগুলি কিছু ডিজিটের অঙ্ক দিয়েছে, সেগুলি থেকে সাবধান থাকবে তোমরা, মানে প্র্যাকটিস করতে হবে একটু। কোনো টাকার অঙ্ক চক্রবৃদ্ধি 10 বছরে যদি দ্বিগুণ হয় তাহলে একই সুদের হারে 16 গুণ কত হবে? আচ্ছা দেখো, আমি যদি অঙ্কটা করার নিয়ম, এখানে লিখতে হবে গুণ আর এখানে লিখতে হবে বছর। তাহলে দেখো প্রথম প্রশ্ন, দ্বিগুণ হয়েছে 10 বছরে, এখান থেকে কত গুণ হবে? 16 গুণ। 16 গুণ মানে কি? 2 এর মাথায় 4, তাহলে 4, তাহলে কত বছরে হবে এটা প্রশ্ন। সুতরাং 10 × 4 = 40 বছর। কি সোজা আনসার একেবারে, তোমরা দেখতে পাচ্ছ 40 বছর। তো অপশন সি ইজ দ্য রাইট আনসার হবে। তো এই প্রশ্ন এসেছিল, এই ধরনের প্রশ্নগুলি অবশ্যই তুমি করে থাকো, আমাকে ফলো করলে অবশ্যই তুমি পারবে। চলো আমরা নেক্সট প্রশ্ন দেখে নেব। আচ্ছা, যে পার্টগুলোর কথা বলছিলাম, কিরকম পার্ট, জিকে পার্টটা একটু হার্ড আসলেও একেবারে সব থেকে ইজি পার্ট এসেছে এইটা, এবং তারপরে ম্যাথটা বলতে হবে ইজি টু মডারেট, আর হিন্দিটা একেবারে মিডিয়াম বলতে পারি। এই যে এই পার্টটাকে চলো, সুতরাং তুমি বুঝতেই পারছো আমরা দেখে নেব কিছু হিন্দি কিছু প্রশ্ন। এই যে অঙ্ক, এই ধরনের অনুপাতের অঙ্ক চলো, এই অঙ্কটা সবার পারা উচিত। ইউভি এটা দিয়েছে, ভিডাব্লিউ এটা দিয়েছে, ইউ যদি 72 হয় তাহলে ডাব্লিউ এর মান কত? তোমরা সবাই জানো সেটা অঙ্ক কি করে করতে হয়। প্রথমে ইউ লিখতে হয়, তারপরে ভি লিখতে হয়, তারপরে ডাব্লিউ লিখতে হয়। তাহলে ইউ এর মান কত? এখানে 4, ভি এর মান 7, এখানে 4 বসাও, 7 বসাও, দেখি এখানে 7 বসিয়ে দাও। তারপরে ভি আর ডাব্লিউ, ভি এর মান 9, ডাব্লিউ এর মান 7, ভি এর মান 9, ডাব্লিউ এর মান 7, এর মানে 7 বসিয়ে দাও। এবার এখানে সরাসরি গুণ করে দাও, 4 × 7 = 28, 7 × 9 = 63 এবং 7 × 7 = 49, 7 দিয়ে কাটছে, সুতরাং তাহলে হচ্ছে অনুপাত হচ্ছে 4:9:7। এবার কি বলেছে, ইউ এর মান 72, তাহলে এই ইউ এর মান এখানে হচ্ছে 72। যদি এটা 72 কি করে হবে? 18 দিয়ে গুণ করলে, তাহলে ডাব্লিউ এর মান কত হবে? দেখো ডাব্লিউ এর মান কত হবে, 18 দিয়ে তোমার ডাব্লিউ এর মান একেবারে, তো দেখো, তো তোমরা একেবারে করো, করে দেখো একেবারে হচ্ছে কিনা। ও একটু 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 সরি টু সে, তোমরা একটু ভুল হয়ে গেছে এখানে আমাদের এই জায়গাটা। আচ্ছা, 9:7 এই জায়গাটা একটু দেখবে নতুন করে আবার। হ্যাঁ, এখানে 9 হচ্ছে, তাহলে 4 নাম 36, 4 নাম 36, 7 নাম 63, 7 × 7 = 49, এইটা হচ্ছে আনসার। এবার কি বলেছে যে ইউ এর মান 72, তো ইউ এর মান 72, তাহলে কি 36 দোকানে কত হচ্ছে? 72। এবার আমাদের এইটা করতে হবে যে 49 দোকানে 9 দোকানে 8, 4 দোকানে 8, 98, আনসার ইজ দ্য 98। তাহলে বুঝতেই পারছো এই ধরনের প্রশ্ন গেছে, তুমি করবে। চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব। তো তোমাকে বলবো, তুমি কি তোমার চাকরি পাওয়ার ব্যাপারে সিরিয়াস আছো? তুমি চাইছো একটি ভালো আবাসিক কোচিং সেন্টারে যেখানে নির্দিষ্ট সময়ে সব কিছু পড়ানো হয়, টার্গেট দেওয়া হয় এবং চাকরি নিশ্চিতভাবে পড়ানো হয়, যেখানে স্মার্ট বোর্ড, ডিজিটাল বোর্ড থেকে শুরু করে ডিজিটাল ক্লাসরুম, থাকার জায়গা, আধুনিক পদ্ধতিতে তোমাকে পড়ানো হবে, তাহলে অবশ্যই বলবে এখানে চলে এসো। এখানে হাতে ধরে বেসিক নিয়ম শেখানো হবে, আপনার ছেলে মেয়ে নিশ্চিত জায়গায় থাকতে পারবে, যেখানে চাকরি দোরগোড়ায় আপনাকে পৌঁছে দেওয়া হবে এবং সব রকম ব্যবস্থা রয়েছে। আমাদের এখানে আপনাকে সকালবেলায় ট্রেনিং করানো হবে, দুপুরবেলায় পড়ানো হবে, রাত্রিবেলায় পড়ানোর জন্য স্যার আছে, তারা হোমওয়ার্ক চেক করে দেখবে এবং ইন্টারভিউ আপনাকে শেখানো হবে। মেডিকেল কোনো প্রবলেম থাকে সেগুলি ভালোভাবে অ্যানালাইসিস করে দেখা যাবে। তো বুঝতে পারছেন এত সুন্দর সুব্যবস্থাপনা পশ্চিমবঙ্গের খুব কম কোচিং সেন্টার আছে। এই সুব্যবস্থাপনা তাদের নিজস্ব বিল্ডিংয়ে আইকে স্টাডি নিয়ে এসেছে আপনার জন্য এক অবর্ণনীয় সুযোগ এবং সুবিধা। এখনই যদি আসতে চান তাহলে বলবো এই নম্বরে কল করুন। তো চলুন প্রশ্ন, ফ্যারাডে জেনারেটর কত সালে আবিষ্কার করেন? তার মানে বুঝতে পারছেন
এই ধরনের প্রশ্ন অনেকের মুখস্থ না থাকলে পারবে না। চলুন কি ইনফরমেশন আমাদের সামনে আছে সেটি আমরা দেখব। ব্রিটিশ বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে 1831 সালে প্রথম ইলেকট্রোম্যাগনেটিক জেনারেটর আবিষ্কার করেন। এই জেনারেটরটি ফ্যারাডে ডিস্ক বলা হয়। ফ্যারাডে ডিস্ক বলা হয়। ফ্যারাডে জেনারেটরের বৈশিষ্ট্য, এটি বৈদ্যুতিক প্রথম জেনারেটর। এটি চলতরিৎ উৎপাদন করতে সক্ষম। এটি যান্ত্রিক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে। ফ্যারাডে জেনারেটর আবিষ্কারের পেছনের কারণ, ফ্যারাডে তড়িৎচুম্বকীয় আবেশ নীতি আবিষ্কার করেন তিনি। এই যে তাহলে বুঝতে পারছেন, এই ইনফরমেশনগুলো আপনি পেয়ে গেলেন যে 1831 সালে তিনি আবিষ্কার করেন, যেখানে যান্ত্রিক শক্তি, এই যে এই জায়গাটা দেখুন, যেখানে যান্ত্রিক শক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে। তো বুঝতেই পারছেন এই ধরনের ইনফরমেশন আপনার পড়া দরকার। তো চলুন আর কি ধরনের ইনফরমেশন আপনার জানা দরকার। এই যে এখানে বলেছে ইউপিএসসি, ভালো করে মাথায় রাখুন, ইউপিএসসির উপর প্রশ্ন হয়েছে কোনো শিফটে ইউপিএসসি কত নম্বর আর্টিকেলে, যে ইউপিএসসির আপনি এই প্রশ্নটা আমাকে বলবেন যে কত নম্বর আর্টিকেলে ইউপিএসসির ব্যাপারে বলা হয়েছে সংবিধানে। এই প্রশ্নটি অনেক শিফট এসেছে, অনেক শিফট আবার এই প্রশ্নটি এসেছে যে লোকসভার আয়োগের ইউনিট ইউপিএসসি চেয়ারম্যানকে নিয়োগ করেন কে, চেয়ারম্যানকে কে নিয়োগ করেন, আপনি দেখুন অপশন। এই যে তার আনসার, সঠিক আনসারটি আমি আপনাদের সামনে রেখেছি, ভারতের রাষ্ট্রপতি। ভারতের রাষ্ট্রপতি সংঘ লোকসভা আয়োগের অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন চেয়ারম্যান নিয়োগ করেন। ইউপিএসসিতে একজন চেয়ারম্যান, 10 জন সদস্য রয়েছে। প্রতি সদস্যের মেয়াদ 6 বছর বা 65 বছরের মধ্যে, যেটি আগে হয়, অর্থাৎ 6 বছরের মেয়াদ থাকে, 65 বছর পর্যন্ত চাকরি করতে পারবে এবং সংবিধানের প্রদত্ত অনুসারে রাষ্ট্রপতি সদস্যকে অপসারণ করতে পারেন। ইউপিএসসি তাহলে বুঝতেই পারছেন, ইউপিএসসি 1 অক্টোবর লোকসভায়, এটি 1962 সালে, তো 1926 সালের 1 অক্টোবর লোকসভায় আয়োগ এটি হয়। তো যাই হোক, আরো বেশি ইউপিএসসি সম্বন্ধে আপনাকে বলবো, আপনি ইউপিএসসি ব্যাপারে কি জানেন কমেন্ট করুন, কারণ ইউপিএসসি থেকে প্রশ্ন হয়েছে, সুতরাং এইগুলি পড়া দরকার। তার মানে বোঝাচ্ছে ভারতীয় যে সমস্ত সংস্থা ভারতীয় হিসাবে কাজ করে, সেই সমস্ত সংস্থা সম্বন্ধে আপনার কিছু নলেজ জানা ভীষণ ভীষণ জরুরি। তো চলুন নেক্সট প্রশ্ন আমাদের কি সামনে রেখেছে। আবার এটি অঙ্কের প্রশ্ন, পরিমিতি থেকে প্রশ্ন হয়েছে। কি প্রশ্ন? খুবই সোজা প্রশ্ন, গোলক থেকে প্রশ্ন হয়েছে। ইয়েস, গোলক থেকে প্রশ্ন হয়েছে, যেটাকে আমরা স্পেয়ার বলছি। গোলক আপনারা জানেন যে গোলকের আয়তন অনুপাত 4/3 পাই আর কিউ, 4/3 পাই আর কিউ। এবার আমি এই প্রশ্নটা কয়েক সেকেন্ডে করে দিতে পারি। কি প্রশ্ন জিজ্ঞেস করেছে? গোলাকার ধাতব এ বলের ব্যাস গোলাকার ধাতব বি বলের ব্যাসের দ্বিগুণ। অর্থাৎ যদি দুটো আমি যদি আপনাকে দুটো গোলক আছে, তো দুটো গোলক কি বলেছে, যে বলেছে এ গোলকের ব্যাস, অর্থাৎ এ গোলকের ব্যাস আর হলে এর হচ্ছে 2r। এ গোলকের ব্যাস বলেছে কি, আমরা একটু পড়ে নেব। বলেছে এ গোলকের ব্যাস ধাতব বি গোলকের দ্বিগুণ, অর্থাৎ বি গোলকের ব্যাস যদি আর হয় এর ভ্যালু 2r, তাহলে 2r। এবার কি বলেছে, তাহলে এ আয়তনের সঙ্গে বি এর আয়তন, যদি ভালো করে মাথায় রাখবেন, আপনাকে ট্রিক শিখিয়ে দিই। যদি আয়তন অনুপাত বলে, তাহলে আপনাকে ব্যাস কিউব করে দিলেই হয়ে যাবে। যদি ক্ষেত্রফলের অনুপাত বলে, তাহলে শুধু স্কোয়ার করলেই অঙ্ক হয়ে যাবে। তাহলে এইটাকে যদি কিউব করি, তাহলে হচ্ছে 8r কিউব, আর এটাকে কিউব করলে আর কিউব। যদি অনুপাত বের করেন, তাহলে 8:1। দেখুন অপশন দেওয়া আছে। তার মানে আপনি ভালো করে গোলক চ্যাপ্টারটা অবশ্যই পড়বেন। আপনাকে বলবো আরেকটি চ্যাপ্টার আপনি খুব ভালো করে পড়ুন, শঙ্কু। শিফটে দেখা গেছে শঙ্কু থেকে অঙ্ক হয়েছে, তাহলে এগুলি কিন্তু আপনি ভুল করবেন না। তো চলুন নেক্সট প্রশ্ন কি আছে আপনাদের সামনে হয়েছে, যে এই ধরনের প্রশ্ন হয়েছে জিকে থেকে। ইয়েস, আমরা খুব কষ্ট করে আপনাদের জন্য চেষ্টা করে ইনফরমেশন কালেক্ট করে আপনাদের লিখেছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে, শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের ভালোবাসা পেলে আমরা প্রতিদিন শিফটের আলোচনা করব। 2024-25 অন্তর্বর্তী বাজেট অনুযায়ী পিএমএসআরআই প্রকল্পে কত পরিমাণ অর্থ বরাদ্দ হয়েছিল? তার মানে আপনি বুঝতে পারছেন বর্তমান যে বাজেটটি প্রকাশিত হয়েছে, সেই বাজেট সম্বন্ধে আপনার বিখ্যাত বা অনেক জ্ঞান থাকা দরকার। 6050 কোটি টাকা প্রধানমন্ত্রীর জন্য বাজেট একটি মন্ত্রণালয় শিক্ষা স্কিম বা বিদ্যমান সরকারি স্কুলগুলিতে মডেল স্কুল আপগ্রেড করতে চায়। 2023-24 800 কোটি টাকা থেকে 2024-25 6050 কোটি টাকার উন্নতি হয়েছে। তাহলে বুঝতেই পারছেন এইটি একটি স্কুলকে উন্নতি করার জন্য একটি বাজেট। সেই বাজেটে কত টাকা খরচ হয়েছিল এটি প্রশ্ন হয়েছিল। তো আপনি বাজেটটা একটু অবশ্যই ভালোভাবে পড়ুন, কারণ বাজেট থেকে প্রশ্ন আসার প্রবল সম্ভাবনা রয়েছে। তো চলুন
নেক্সট প্রশ্ন আপনার জন্য কি রেখেছি, হিন্দি। আমাকে বলেছি হিন্দি থেকে অনেকগুলি প্রশ্ন, খুব সোজা প্রশ্ন এসেছে, তার মধ্যে একটি প্রশ্ন আপনি যদি বলি, হিন্দি থেকে একটি প্রশ্ন হচ্ছে যে এই প্রশ্নটা এসেছিল, আপনাকে বলি কি সেই প্রশ্ন এসেছিল। कृष्ण का विलोम शब्द, কৃষ্ণ কা বিলোম শব্দ क्या है, কৃষ্ণ কা বিলোম শব্দ এই প্রশ্নটা এসেছিল। ঠিক আছে, আপনারা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, তোমরা যারা পরীক্ষা দিয়েছো তারা বলবে এই প্রশ্নটা কার শিফট এসেছিল। তাহলে নিশ্চয়ই কৃষ্ণ মানে বুঝতে পারছো, কৃষ্ণ কা বিলোম শব্দ কি হবে সেটা তুমি কমেন্ট সেকশনে জানাও। তো চলো প্রশ্ন যে আমরা দেখে নিই, একটা হিন্দি প্রশ্ন। এই যে सही बर्तनी वाले शब्द की चयन करे, অর্থাৎ নিচে দেওয়া শব্দের বানান সঠিক কোনটি সেটি বানান করে। এখানে বনস্পতি শব্দটি দেওয়া হয়েছে, বনস্পতি শব্দকে 4 ভাবে লেখা হয়েছে। বনস্পতির সঠিক বানান কি? বানান আমরা খুব ভালো করে তোমাদেরকে শিখিয়েছি, আমাদের ছেলেপেলে পেরেছে, তোমরা পেরেছো কিনা আমাদেরকে অবশ্যই জানাবে। সহি উত্তর বনস্পতি, ব দন্তেন্য শয়ে পয়ে তয় হস্যি। তাহলে বনস্পতিতে হস্যি হয়, বনস্পতিতে হস্যি হয়। তাহলে দেখো একেবারে দেখো দীর্ঘি 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 দীর্ঘি, তাহলে এই দীর্ঘি আর হবে না, শুধুমাত্র এইটা একেবারে প্রথম आंसर इज द राइट आंसर। वनस्पति शब्द का अर्थ होता है जमीन, जमीन से उगने वाले पेड़ पौधे और लताएं आदि। वनस्पति वनस्पति शब्द की अर्थ होता है जमीन से उगने वाले पेड़ पौधे और लगाए आदि। वनस्पति 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 या नित्य वनस्पति शब्द की गलत बर्तनी है, অর্থাৎ তয় দীর্ঘি থাকলেই বা আকার ওকার থাকলেই কিন্তু ভুল। বনস্পতি শব্দ কা এই শব্দের কোনো মানে নাই, তোমরা দেখতে পাচ্ছ সব শব্দগুলো এখানে ব্যাখ্যা করা আছে, তোমরা ভালোভাবে দেখতে চাইলে আরো ভালোভাবে দেখতে পারো। চলো আরো কিছু প্রশ্ন তোমাদের সামনে আমরা নিয়ে আসার চেষ্টা করেছি। কি বলেছে যে মুহাবরে तिल का ताड़ बनाना, तिल का ताड़ बनाना, तिल का ताड़ बनाना, তোমরা নিশ্চয়ই জানো তিল থেকে তাল শব্দটি এসেছে। অর্থাৎ কোনো একটি কথা আমি বললাম সেটাকে বাড়িয়ে বাড়িয়ে বলা, এই ধরনের মুহাব রেখেছে। কি লিখেছে, আক্রমণ করনা, ব্যর্থ কাম করনা, সাধারণ বাতোं की बड़ा चढ़ा करना। আমি তোমাকে একটা কথা বলে দিই, আর একটা ট্রিক বলে দিই, ট্রিকটা সব সময় খাটে না, তবে বেশিরভাগ সময় খাটে। হিন্দিতে কোথাও যদি অপশনে বড় কিছু লেখা থাকে বা ব্যাকেটে কিছু লেখা থাকে, তাহলে সেই অপশনটা হওয়ার 90% চান্স থাকে। ইয়েস, 90% চান্স থাকে। কারণ তুমি পারছো না এটা গ্যারান্টি দেওয়া যায় না, কিন্তু 90% চান্স থাকে হবার। তাহলে কি হলো, উত্তর হবে যে এই অপশন 3। দেখো কিছু ইম্পর্টেন্ট মুহাবরে, এই মুহাবরেগুলো তুমি একবার দেখে নাও, তোমার জন্য দেওয়া থাকলো, অবশ্যই তুমি একবার কাটবে, বলবে। गुलर का फूल होना, आकल बोलছে अक्कल को घोड़ा दौड़ना, अक्कल के घोड़ा दौड़ना, दर्द का चाँद होना, सॉरी ईद का चाँद होना, उल्टी माला फेरना, एड़ी चोटी का पसीना एक करना, कलेजा मुंह में आना, बहुत इंपॉर्टेंट, कलेजा मुंह में आना। हाँ, गड़े मुर्दा उखाड़ना, गड़े मुर्दा छक्के छुड़ाना, गड़े मुर्दा उखाड़ना, छक्के छुड़ाना, कलेजा मुंह पे आना। এই সমস্ত মুহাবরে তোমরা অবশ্যই খুব ভালো করে করবে। এবার তোমাকে বলি, তোমরা যারা এবার প্রথম পরীক্ষা দিয়েছো, হয়তো টেস্ট করতে গেছো, পরের বার 2025 সালে টার্গেট নিয়েছো যে চাকরি নিশ্চিত করবে, তাহলে বলবো চলে এসো আমাদের আবাসিক কোচিং সেন্টারে। ইয়েস, এখানে তোমাকে 2025 সালের এসএসসিজিডির টার্গেট নিয়ে পড়ানো শুরু হবে। তাই যাদের টার্গেট 2025 সালের এসএসসিজিডি, তাদেরকে অবশ্যই বলবো এই নম্বরে যোগাযোগ করে এখনই চলে এসো আমাদের আবাসিক কোচিং সেন্টারে। কারণ তোমাকে হিন্দি থেকে শুরু করে প্রত্যেকটা ভাষায় আলাদা শিক্ষক মহাশয়ের দ্বারা এক্সপার্টভাবে পড়ানো হবে। এখানে থাকা খাওয়া পড়াশোনা ফ্রি, সামান্য পরিমাণ টাকা লাগে, একবার ভর্তি হলে আর টাকা লাগবে না, ফাইনালি 1 লক্ষ টাকা ডোনেশন হিসাবে দিতে হবে। এই সুবর্ণ সুযোগ আর কোথাও পাবে না, হয়তো কোথাও 2 লক্ষ, কোথাও 3 লক্ষ বা 5 লক্ষ টাকার কথা তোমাকে বলা হবে। কোনো রকম কোনো গল্প নেই এখানে, একটাই হচ্ছে পড়া ডিসিপ্লিনে থাকতে হবে, নিয়ম মনে থাকতে হবে, মোবাইল ব্যবহার করা যাবে না, নির্দিষ্ট সময় উঠতে হবে। আর এসএসসিজিডি 2025-এ তোমরা জানো মোটামুটি
ডিসেম্বরে পরীক্ষা হবে, ডিসেম্বরে পরীক্ষা হবে, আগস্ট সেপ্টেম্বরে, আগস্ট থেকে সেপ্টেম্বরে ফর্ম ফিল আপ হবে। তাই এখনই দেরি না করে আমাদের সঙ্গে যোগাযোগ করো, সামনের মাস থেকে নতুন ব্যাচ শুরু করতে চলেছি। জয় হিন্দ দোস্ত, পরবর্তী ভিডিও আবার নিয়ে আসছি।